চ্যাপ্টার 2.4 আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের সম্পর্কে জানব। প্রথমেই বলি, আদর্শ গ্যাসের অণুগুলির গতি অবস্থা সম্বন্ধীয় সংক্ষিপ্ত আলোচনা। আচ্ছা, যাই হোক, এই বইটা আমার কাছে এখন বই হচ্ছে ভট্টাচার্য ব্রাদার্স আর হচ্ছে এটা দুয়ারি মজুমদার। কেননা স্কুলের বইটি আমার কাছে নেই, তো কাজে আমার কাছে এখন দুয়ারি মজুমদারই আছে বাড়িতে, তো এটা দিয়ে পড়ানো হচ্ছে। এটা দেখে এমন কিছু ভয় পাওয়ার দরকার নেই। সব বই একই জিনিসই থাকে, প্রায় প্রায় সব বই ভালো। বা তোমাদের কাছে যে বইটা আছে ওই বইটা পড়লেও হবে, একই জিনিস। তো আদর্শ গ্যাসের অণুগুলির গতি ও অবস্থা সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা। তো প্রথম এখানে পয়েন্ট করা গেছে 5টা, দেখো স্লাইডের মধ্যে। গ্যাসীয় পদার্থ অসংখ্য ছোট ছোট কণার দ্বারা গঠিত। কণাগুলি হলো গ্যাসীয় অণু। এই কণাগুলির প্রত্যেকের ভর সমান এবং নিরেট, সে কারণে পূর্ণ স্থিতিস্থাপক। অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, এই জন্য অণুগুলির শক্তি সম্পূর্ণ গতিশক্তি। তো কোথাও বলা হচ্ছে যে অণুগুলি খুবই ছোট ছোট গ্যাসের, মানে গোটা যা আয়তন আর অণুর আয়তন প্রায় নগণ্যই, প্রায় নগণ্য না, নগণ্যই ধরা হচ্ছে গোটা গ্যাসের আয়তনে। কণাগুলি গ্যাসীয় অণু, সব গ্যাসীয় অণুগুলি। এই কণাগুলির প্রত্যেকের ভর সমান এবং নিরেট। তো গ্যাসের যে অণুগুলি হয় তাদের ভর, সবার ভর সমান, আর সবগুলি হচ্ছে নিরেট, মানে ভরা একদম পুরোপুরি। অণুগুলির ভিতরে আর জায়গা অন্য কিছু ঢোকানো যাবে না, সে কারণে এরা পূর্ণ স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক কথাটা খুবই দরকারি। স্থিতিস্থাপক মানে কি আমি বলছি। স্থিতিস্থাপক মানে হচ্ছে কোনো দুটি বস্তুর যদি সংঘর্ষ হয়, তাহলে প্রথম বস্তুর বেগ যদি v1 হয় আর দ্বিতীয় বস্তুর বেগ যদি v2 হয়, তো সংঘর্ষের পরেও কি হবে, সংঘর্ষের পরে এদের গতিশক্তি বা ভরবেগ সমান থাকবে। এর বেগ v1 হয়ে যাবে, এর বেগ v2 হয়ে যাবে। বা যদি ভর যদি সমান হয়, এর ভর আর এর ভর যদি দুজনের ভর যদি সমান হয়, তাহলে সংঘর্ষের আগে ও পরে একই থাকবে, বেগগুলো পাল্টে যাবে, ভরবেগের সংরক্ষণ হবে। তো দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে গ্যাসের অণুগুলি সর্বদাই গতিশীল, মানে এরা সবসময় নড়াচড়া করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। গ্যাসের অণুগুলি সর্বদাই সরল রেখা বরাবর চলে, এরা কোনো দিন আঁকা বাঁকা চলে না, সবসময় সরল রেখা চলে। আর যে পাত্রে রাখা হয় সেই পাত্রের সর্বদা ধাক্কা দেয়। আর আর দুটি অণু চলতে চলতে যখন সংঘর্ষ হয় তখন আবার গতিপথ পাল্টে যায়, আর কী বলে, পাল্টে যায়। আর কিন্তু এই সংঘর্ষণে প্রথমতই স্থিতিস্থাপক, তাই জন্যে ভরবেগের কোনো পরিবর্তন ঘটে না। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে অণুগুলি দ্রুত বেগে চলতে চলতে নিয়ত পাত্রের দেওয়ালে ধাক্কা খায়। মানে অণুগুলি সর্বদা যেহেতু গতিশীল, যে পাত্রে রাখি সেই পাত্রের দেওয়ালে প্রত্যেকবার ধাক্কা খাবে। পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে মোট সংঘর্ষজনিত বলের পরিমাণকে চাপ বলে। আমরা জানি একটা বেলুন ফোলে কেন, বেলুনের ভিতরে গ্যাস ভরা থাকে, সেই গ্যাসের কারণে বেলুনটি ফুলে ওঠে। কেন? কেননা ভিতরে যে অণুগুলি থাকে তারা প্রত্যেক মুহূর্তে সংঘর্ষ খাচ্ছে বেলুনের দেওয়ালের সঙ্গে, তাই জন্য আমরা দেখতে পাচ্ছি বেলুনের চাপ বাড়ে, বেলুন ফুলে ওঠে। তো আয়তন ও উষ্ণতা স্থির রেখে গ্যাসের ভর বাড়ালে একই আয়তনের অণুর সংখ্যা বৃদ্ধি পায়। জানি বেলুনে যেহেতু প্রথমে যদি আমি যদি একটা বেলুন ফুলাই আর যদি প্রথমে কম হাওয়া দিই, তাহলে বেলুনটি কম ফুলে থাকবে, পরে বেশি হাওয়া দিলে বেশি ফুলবে। কেননা আমরা দেখতেই পাচ্ছি বেলুনের যে চামড়াটা আছে, বেলুনের যে আস্তরণটা, সেটা টান টান হয়ে যায়, কেননা ভিতর থেকে গ্যাসের চাপ বৃদ্ধি পায়। আমি যত বেশি গ্যাস প্রবেশ করাই তত বেশি গ্যাসের, যত আয়তন বাড়ে বেলুনের তত চামড়াটা টান টান হয়। এই কারণে তোমরা সাইকেলের চাকাতেও দেখো, যত পাম্প দাও তত সাইকেলের চাকা আয়তন বাড়ে, তার মানে ভিতরে গ্যাসের পরিমাণও বাড়ছে, আর কাজেই গ্যাসের চাপও বাড়ে। আয়তন বাড়লে চাপও বাড়তে থাকে। যদি উষ্ণতা যদি স্থির থাকে আর ভর যদি বাড়ানো যায় গ্যাসের, তাহলে আয়তন বাড়লে চাপও বাড়বে। গ্যাসের অণুর এত ক্ষুদ্র যে পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের অণুগুলির আয়তন অগ্রাহ্য করা হয়, অর্থাৎ পাত্রের আয়তন গ্যাসের আয়তন, পাত্রের আয়তন গ্যাসের আয়তন, মানে পাত্রের গ্যাসের যে অণুগুলি এগুলো এত ক্ষুদ্র ধরা হচ্ছে যে এদের আয়তন, মোট আয়তন প্রায় শূন্যই। কাজে যে গ্যাসের যে পাত্রে রাখা হচ্ছে সেই পাত্রের যে আয়তন সেটাই হলো গ্যাসের আয়তন। 5 নম্বর, গ্যাসীয় পদার্থের অণুগুলি গতি তাপমাত্রার উপর নির্ভরশীল। মানে
তাপমাত্রা যদি বাড়ে, অ্যাকচুয়ালি তাপমাত্রা না, মানে যে গতি আমরা বলি গ্যাসের অণু, সেটা অ্যাকচুয়ালি তাপমাত্রা দিয়ে আমরা প্রকাশ করি। তাপমাত্রা বাড়লে গ্যাসের অণুর গতিবেগ তথা গতিশক্তি বাড়বে। প্রকৃতপক্ষে গ্যাসের অণুগুলির গতিশক্তির প্রকাশই হলো উষ্ণতা। মানে গ্যাসের অণু যত উষ্ণ তত বেশি অণুর গতি। আমরা উষ্ণতা হচ্ছে গতিশক্তিকে আমরা উষ্ণতা দিয়ে অ্যাকচুয়ালি দেখাই। গ্যাসের অণুর গড় গতিশক্তি, যেহেতু গ্যাসের অণুরা কেউ একই দিকে থাকে না, সবাই বিভিন্ন দিকে ছোটাছুটি করে, তো ওইভাবে তো গড় দেখানো যাবে না। তাই জন্য আমরা গ্যাসের ক্ষেত্রে আমরা ওইভাবে একটা অণুর গতিশক্তিতে বের করতে পারি না, তাই জন্য আমরা গড় এখানে প্রকাশ করি। গ্যাসের অণুর গড় গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। যত উষ্ণতা বাড়বে গ্যাসের, তত গতিশক্তিও বাড়বে। পরম শূন্য উষ্ণতায় গ্যাসের অণুগুলি গতিহীন, অর্থাৎ গ্যাসের গতি স্তব্ধ হয়। পরম শূন্য উষ্ণতা আমরা আগেও পড়েছি। পরম শূন্য উষ্ণতা এই কারণে, যেহেতু গ্যাসের অণু, কোনো কিছুর অণুর গতি শূন্য করা যায় না, তাই পরম শূন্য উষ্ণতাও আসে না। আমরা জানি ব্রহ্মাণ্ডতে কোনো সব কিছুরই গতি থাকে আপেক্ষিকতাবাদের অনুযায়ী। তো শূন্য যেহেতু সম্ভব না, তাই জন্য পরম শূন্য উষ্ণতাও আসে না। গ্যাসের অণুগুলি সদা গতিময়, আমরা এটা বললাম এখনই। গ্যাসের অণুগুলি যে সবসময় গতিময়, দেওয়ালে ধাক্কা খায়, যে পাত্রে রাখে সেই পাত্রের দেওয়ালে ধাক্কা খায়, নিজেদের মধ্যেও সংঘর্ষ করে, আর সেই যখন সংঘর্ষ করে তখনই তাদের ভরবেগের পরিবর্তন ঘটে। ভরবেগের পরিবর্তন ঘটে না, তাদের দিক পরিবর্তন হয়। সেই জন্যেই গ্যাসের অণুগুলির মুহূর্তে গ্যাসের বেগ বা গতিশক্তি নির্ণয় করা সম্ভব নয়, কেননা একটা অণু একদিকে যাচ্ছে, আরেকটা অণু আরেক দিকে যাচ্ছে, এভাবে তো আর সম্ভব না মাপা গতিশক্তি। সেই কারণে কী করা হয়, আমরা গড় বেগ বা গড় গতিশক্তি এখানে নির্ণয় করি। গড় বেগকে আমরা অনেক সময় আরএমএস বা রুট মিন স্কোয়ার এগুলো দিয়েও লিখি গ্যাসের জন্যে। VRMS বলি বা রুট মিন স্কোয়ার বলি, রুট মিন স্কোয়ারও বলি, আরএমএস দিয়েও লিখি। পরের স্লাইডে যাই। গ্যাসের ব্যাপন ধর্ম, এটা একটা গ্যাসের ধর্ম, ব্যাপন ধর্ম। সব গ্যাসের এই ধর্ম আছে। তো আমরা জানি একটা ধূপকাঠি যদি ঘরের কোনায় জ্বালে, তাহলে সঙ্গে সঙ্গে ধূপকাঠির গন্ধ চলে আসে। কেন আসে? কারণ গ্যাসের ব্যাপন ধর্ম। গ্যাসের ব্যাপন ধর্ম কী আমরা জানি এখন। গ্যাসের অণুগুলির গতি অতিশয় বিশৃঙ্খল, এবং এই বিশৃঙ্খলতার জন্য গ্যাসের ব্যাপন প্রক্রিয়া সম্ভব। আবার গ্যাসের অণুগুলির মধ্যে আন্তঃআণবিক দূরত্ব বেশি হওয়ার ফলে একটি গ্যাস অপর একটি গ্যাসের সঙ্গে মিলিয়ে ছড়িয়ে পড়ে। এই ঘটনা হলো গ্যাসের ব্যাপন। তো আমরা জানি যেহেতু কঠিনের মধ্যে এই জিনিসটা দেখি না কেন, মনে করি দুটি লোহার টুকরোকে পাশাপাশি রাখলাম, কেন দুটি লোহার টুকরা একজনের ভিতরে একজন ঢুকে যায় না? কারণ হচ্ছে কি, ওদের অণুর যে আন্তঃআণবিক যে দূরত্ব খুব কম, মানে নাই বললেই চলে কঠিনের ক্ষেত্রে। তরলের ক্ষেত্রেও হয়, তরলের ক্ষেত্রে ব্যাপন দেখা যায়, কিন্তু এরকম ব্যাপন দেখা যায় না গ্যাসে যেমন দেখা যায়। সংজ্ঞা এখানে ব্যাপনের সংজ্ঞাও আছে, ব্যাপনের সংজ্ঞা আসে অনেকবার পরীক্ষায়। কী বলে, যে ধর্মের জন্য দুই বা ততোধিক গ্যাস তাদের ঘনত্ব বা আণবিক গুরুত্ব নির্বিশেষে বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্ত মিশ্রিত হয়, তাকে গ্যাসের ব্যাপন বলে। মানে দুই বা তারও বেশি গ্যাস যদি একসঙ্গে আপনি মিশে যায়, কোনো বাইরের থেকে কোনো বল বা উষ্ণতা বৃদ্ধি করলাম না, কিন্তু আপনি মিশে গেল, এই ধর্মটা যে গ্যাসের, বিশেষ ধর্ম এটা গ্যাসের একটা, সেই ধর্মটাকে বলে হচ্ছে ব্যাপন ধর্ম। এই ধর্মটা কিন্তু কঠিনের মধ্যে দেখা যায় না, তরলের মধ্যেও দেখা যায় না, কিছু কিছু তরলে দেখা যায়। যাই হোক, গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব, এখানে তিনটা প্রভাবও আছে স্বীকার্য এগুলো। যে চাপ বাড়লে কি হয়, আয়তন যদি বাড়ে, তাহলে আমরা জানি বয়েলের সূত্র অনুযায়ী আয়তন বাড়লে কি হবে, চাপ কমবে। আর আয়তন যদি কমে, সেই ক্ষেত্রে কি হয়, চাপ বাড়ে। এটা বয়েলের সূত্র, এটা আমরা আগেও করেছি। তা আমরা একবারে বলবো যে আয়তন উপর চাপের প্রভাব কি, চাপ বাড়লে আয়তন কমবে এবং চাপ কমলে আয়তন বাড়বে। গ্যাসের অণুগুলির বেগের উপর উষ্ণতার প্রভাব, আমরা জানি অণুর বেগ আসলে উষ্ণতাই, বেগ শক্তি বা গতিশক্তি আসলে উষ্ণতাই। তো উষ্ণতা যদি বাড়ে, তাহলে কি হবে, গ্যাসের অণুর গতিশক্তিও বাড়বে, বেগও বাড়বে ফলে। আর উষ্ণতা যদি কমে, গ্যাসের অণুর গতিশক্তিও কমবে, ফলে বেগও কমবে গ্যাসের অণুর। গ্যাসের অণুগুলির চাপের উপর উষ্ণতার প্রভাব, তো চাপ বাড়লে কী হবে, তো দেখি চাপ যদি বৃদ্ধি পায় কোনো সময়, আমি যখন গ্যাসের যদি চাপ বৃদ্ধি দেখি, তাহলে কি হবে, গ্যাসে যত চাপ দিব তত গ্যাসের অণুগুলি ছড়াছড়ি করবে, তার ফলে কি হবে, তার ফলে গ্যাসের উষ্ণতাও বাড়বে। তো চাপ বৃদ্ধি করলে কি হয়, চাপ বৃদ্ধি করলে গ্যাসের উষ্ণতা বাড়ে, আর চাপ কমলেও একই রকমভাবে উষ্ণতা কমবে।
যেন বুঝে নিই। আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতি, ডেভিয়েশন অফ রিয়েল গ্যাস ফ্রম আইডিয়ালিটি। তো আমরা আগে করেছি আদর্শ গ্যাস পিভি ইকুয়াল টু আরটি সমীকরণ মেনে চলে যেসব গ্যাস তাদেরকে আদর্শ গ্যাস বলি। কিন্তু আমরা তখনই বলেছিলাম যে পিভি ইকুয়াল টু আরটি সব গ্যাস মানে না। উষ্ণতা যদি বেশি হয় আর চাপ যদি খুব কম হয় তাহলেই কিছু কিছু গ্যাস যেমন হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন, এরা এই সমীকরণ মানার চেষ্টা করে। তো এটাই হচ্ছে পিভি ইকুয়াল, বেশিরভাগ ক্ষেত্রে এই সমীকরণ মানে না। আমরা এর আগে দেখেছি যে পিভি আর পি এর যে সমীকরণ লেখচিত্র আদর্শ গ্যাসের জন্য, পিভি আর পি এর সমীকরণ যে ছিল, পিভি পিভি আর পি এর যে লেখচিত্র করেছিলাম সেটা সমান্তরাল হয়েছিল এক্স অক্ষের সঙ্গে। এটা আমরা আগেও করেছিলাম। ঠিক এই কথাই বলা হচ্ছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা লেখচিত্র হয়, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা হয় না, মানে বাস্তবে এটা হয় না, বাস্তবে এখান থেকে ডেভিয়েশন হয়, বেঁকে যায় আস্তে করে। তো বা এদিকেও বেঁকে অনেক সময়, চাপ বাড়লে আয়তন কমে না, তো এটা হয় বাস্তব। এই যে এটা হয় কেন, কেননা সব আসলে গ্যাস দেওয়ার কিছু কিছু চিন্তাভাবনা ছিল যেগুলো আদর্শ গ্যাসের চিন্তাতে আমরা করেছিলাম, সেগুলো বাস্তবে হয় না। যেমন হচ্ছে এখানটা কিছু বলা হচ্ছে, গ্যাসীয় গতিতত্ত্বের গ্যাসের অণুগুলি বিন্দুবর মত ধরা হয়েছিল, মানে যেগুলোকে আমরা ধরেছিলাম যে খুবই ছোট, নগণ্য আয়তন, এবং পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন নগণ্য বলে অগ্রাহ্য করা হয়েছিল আদর্শ গ্যাসের ক্ষেত্রে। কিন্তু বাস্তব ক্ষেত্রে কী হয়, বাস্তব ক্ষেত্রে অণু ক্ষুদ্র হলেও তাদের নির্দিষ্ট আয়তন আছে। বাস্তব গ্যাসের অণুগুলির অবাধ বিচলনের জন্য কার্যকারী আয়তন পাত্রের আয়তনের তুলনায় কিছু কম হয়। যেহেতু এত অণুগুলো নড়াচড়া করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তো যে মোট আয়তন হয় অণুর, তা অবশ্যই অগ্রাহ্য করা যাবে না, একটু হলেও থাকে। তাই জন্যে বাস্তব গ্যাসের হচ্ছে আদর্শ গ্যাসের সব কোনো আদর্শ গ্যাস হয়ই না, সব গ্যাসই অ্যাকচুয়ালি বাস্তব গ্যাস। আর তাছাড়া বলা হয় যে গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না, এটাও ধরা হয়েছিল যে নিজেদের মধ্যে কোনো আকর্ষণ নেই। অধিক চাপে কিন্তু যদি চাপ বাড়ানো হয় তাহলে কী হবে, তাহলে গ্যাসগুলো সংকোচন হবে। আমরা জানি চাপ বাড়লে আয়তন কমে, তো যখন আয়তন কমে যাবে তখন অণুগুলি খুব কাছাকাছি চলে আসবে। যখন অণুগুলি কাছাকাছি আসবে তাদের মধ্যে নির্দিষ্ট একটা আকর্ষণ বলও ক্রিয়া করবে, একটা আকর্ষণ বল ক্রিয়া করে। তাই আদর্শ গ্যাসের অণুগুলি যে পরিমাণ ধাক্কা দিতে পারে বাস্তব গ্যাস তা পারে না। তাই জন্যে আকর্ষণ বলের ক্ষেত্রে অত দূর দৌড়াতে পারে না, মানে সবসময় যে ছোটাছুটি করতে অত ছোটাছুটিও করতে পারে না। এই দুটি ত্রুটি সংশোধন করে অন্যান্য অবস্থায় সমীকরণ দ্বারা বাস্তব গ্যাসের আচরণ ব্যাখ্যা করা হয়। এই জন্য হচ্ছে বাস্তব গ্যাসের আচরণ, এগুলোকে সরিয়ে বাস্তব গ্যাসের আচরণ করা হয়। বাস্তব গ্যাসের আচরণ কী করা হয়, এই আমরা জানি পি ভি সমান সমান আরটি লিখি আমরা। আমরা কী করব, আমরা এই ভি এর সঙ্গে কিছু অংশ বিয়োগ করব আর পি এর সঙ্গে কিছু অংশ বিয়োগ করব। এখান থেকে কিছু অংশ বিয়োগ করব আর এখান থেকে কিছু অংশ বিয়োগ করব, করে নিয়ে যে গুণ করলেই আমরা আরটির সমান আমরা লিখতে পারি। বাস্তব গ্যাসের সমীকরণ প্রায় এর কাছাকাছি লেখা হয় তাই জন্য। তো এইখানে আমাদের স্লাইড শেষ হলো। এবার আমি এখান থেকে নিউমেরিক্যালগুলো পরের দিন করব বোর্ডে। বোর্ড ছাড়া নিউমেরিক্যাল হবে না, তো পরের দিন আমরা বোর্ডে করব, বোর্ডে নিউমেরিক্যালগুলো করব।